মা আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায়। মা আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায়। মা জনমের শোধ ডাকি গো মা তোরে, কুলে তুলে নিতে আয়। মা সকলি ফুরায় যায়। মা আমার সাধনা মিটিল। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসি, সেথা যেতে প্রাণ চায়। মা সকলি ফুরায় যায়। মা আমার সাধনা মিটিল। বড় দাগাপে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। বড় দাগাপে বাসনা তেজেছি, বড় জলাশয়ে কামনা ভুলেছি। অনেক কেঁদেছি, কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায়। মা সকলি ফুরায় যায়। মা আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায়। মা জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয়। মা সকলি ফুরায় যায়। মা আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায়। মা আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎমাতার আগমন বার্তা। আনন্দময়ীর পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে, রূপলোক ও রসলোকে আনে নবভাব ও মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তিরূপিণী বিশ্বজননী শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক এবং প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তিরূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্ররূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী, নৃমুণ্ডমালিনী চামুণ্ডা। তিনি আবার তমময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। সপ্তলোক তাই আজ আনন্দমগ্ন। বন্ধুরা, শারদীয়ার এই পূর্ণ মুহূর্তে
শুনছেন রেডিও জংশন নিবেদিত পত্রালি লাইভ। হ্যাঁ, আর হাতে গোড়া কিছুদিন, তারপরেই আমাদের শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। অনুষ্ঠানের শুরুতেই বলি, সবার পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, মহামায়ার আবির্ভাবে কেটে যাক সকল মনের কলুষতা। আজ আমরা যেই বিষয়ে চিঠি পড়ব, বিষয়ের নাম স্বাদ ও সাধ্য। চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। আমরা উপস্থাপনায় রয়েছি, আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর রত্না। আপনারা প্রতিবারের মতন আজকের এই পত্রালির 266তম পর্বটিও ভালোবেসে নিজ নিজ ফেসবুক থেকে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্টস করে জানান এই প্রাক শারদীয়ার সময় কেমন কাটছে আপনাদের। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালি, স্বাদ আর সাধ্যের ভেতর যোজন যোজন ক্রোশের দূরত্ব। তাই কবি নজরুল ইসলামের থেকে ধার করে বলতে ইচ্ছে করছে, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। এখন আর মা রেগে বললে শুনবে না তার পুত্র কন্যারা। স্বাদ হয়েছে গয়নার, সাধ্য নাই বা থাকলো, আপনাকে সন্তুষ্ট থাকতে হবে কৃত্রিম গহনা নিয়ে। হয়তো মেয়েটা এবারে কলেজে উঠেছে, বায়না ধরেছে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোনের। সে জানে তার বাবা মায়ের সাধ্য যে মোটেই নেই কেনার, তবুও ফোন দোকানে কিস্তিতে নেবেই তার সাধ্যের মুঠোফোন। আসলে কি জানেন, এই ভোগবাদের সমাজে স্বাদ ও সাধ্যের মধ্যে ব্যালেন্স করে চলা খুবই মুশকিল। এই চাহিদা ক্রমে ক্রমে বাড়বেই, কিন্তু নিয়ন্ত্রণ করার ক্ষমতা বেশিরভাগ মানুষেরই থাকছে না। এখানেই একটা প্রবাদ বাক্য মনে পড়ছে, আয় বুঝে ব্যয় করা। সাধ্যকে যে নিয়ন্ত্রণ করতে পেরেছে তাকে কৃপণের তকমা পেতেই হবে সংসারে। এই সময়ে অর্থাৎ শারদোৎসবের মুখে আমার ছেলে মেয়েদের কতগুলো জামা প্যান্ট হলো, এই হিসেব নিকেশ চলছে সবার মধ্যে। অথচ পাশের বাড়ির রামু কাকা পরিবারের কারো জন্য কিছুই কিনতে পারেননি, কেননা রামু কাকার মিলটা পুজোর মুখেই বন্ধ হয়ে গেছে। এরকমই অসংখ্য রামু কাকাদের সমাজে দিনের মধ্যে দুবেলা আহার জোটে না। তারা হয়তো পুজো প্যান্ডেলে যাবে, চিন্ময়ী মৃন্ময়ী মায়ের আকর্ষণে ওই মেড়মেড়ে জামাটা পরে। যখন বাড়িতে ফিরবে তখন ওই খাওয়ার দোকানগুলো থেকে সুগন্ধি খাওয়ারের স্বাদটা বুকের মধ্যে চেপে সামান্য পয়সায় যা পাওয়া যাবে তাই খাবে। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। চিঠি লিখেছেন তিস্তা ব্রিজ, 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। নীলকণ্ঠ পত্রালি। পুজো এসে গেল, আকাশে বাতাসে আলোর বাঁশি বাজছে। মাঠের প্রান্তে কাশগুলো অকাল বর্ষায় ভিজে বুড়িয়ে গেছে। হেজে পচে যাওয়া প্রকৃতি করুণ চোখে চেয়ে আছে। কোথায় যেন একটা আকণ্ঠ বিষের যন্ত্রণা নিয়ে দীর্ঘদেহী দিনগুলো পেরিয়ে যাচ্ছে কোনো মতে। সবার মনে বিষাদের ছায়া বিছিয়েছে বিদায়ী শ্রাবণ। অন্যান্য বছর আগস্ট থেকেই শুরু হয়ে যায় বিজ্ঞাপনের রমরমা, কেনাকাটার হিড়িক। এবছর শেষ সাড়াও নেই।
আরজিকরের পৈশাচিক ঘটনা, বাংলা জুড়ে বন্যার ভয়াবহতা মানুষকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। মন চাইছেই না উৎসব করতে। তবু যারা পরিবারের ক্ষুদে সদস্য, তাদের 1 বছরের আশা আকাঙ্ক্ষার কথা মনে করেই পসরায় সেজেছে বিপণীগুলো। বাজার মন্দা, তবু ছোটদের মুখে হাসি ফোটাতে সাধ্য মতো নতুন জামা জুতো কিনে দিতে হচ্ছে। অতিবৃষ্টি বাজার দরে ফেলেছে আগুনে ছাপ, তাই অনেক সময় স্বাদ থাকলেও সাধ্যে কুলোচ্ছে না বাবা মায়ের। নদী ভাঙছে কুল, পাহাড় নামাচ্ছে ধস, প্রাকৃতিক রোষে জনজীবন বিপর্যস্ত। স্মৃতি নাড়া দিচ্ছে 1978-এর আশ্বিন মাস। সাধ্য সব বাবা মায়ের মনেই থাকে বৎসরান্তে দুর্গোৎসবে ছেলে মেয়েদের ইচ্ছে পূরণ করতে। কিন্তু বেকারত্ব, চাকরি ছাঁটাই, ডিএ না পাওয়া মানুষগুলো কি করে পৌঁছবে আগুন দরের পোশাক পরিচ্ছদের কাছে? আবহাওয়া সতর্কবার্তা কপালে ভাঁজ ফেলেছে সবার। অনিশ্চিত ভাবিকাল বুকে কাঁপন ধরাচ্ছে। তাই সাধ্যকেও এবার শেকলে বাঁধতে হচ্ছে আগামী দিনের দিন গুজরানের কথা ভেবে। সবাই ভালো কাটুক পুজো। ইতি তিস্তা পেজ। 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি থেকে লিখেছিলেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। প্রিয় পত্রালি, আমরা সবাই স্বপ্ন দেখি, আর এই স্বপ্ন থেকেই মনে জাগে স্বাদ। আবার কখনো স্বাদ থেকেও জন্ম নেয় স্বপ্ন। সে যাই হোক, আমাদের কারোর বাড়ির স্বপ্ন, কারো বা গাড়ির, কেউ বা দেখে ক্ষমতার প্রভাব প্রতিপত্তির স্বপ্ন। অবশ্য স্বপ্ন স্বাদ থাকে বলেই জীবন হয় বৈচিত্র্যময় ও গতিশীল। সফলতার মূল মন্ত্রই স্বাদ বা স্বপ্ন। যে স্বপ্ন দেখতে জানে না বা যার মনে কোনো স্বাদ নেই, সে সফলতার দেখা পায় না। স্বাদ বা স্বপ্নই মানুষকে সফল হওয়ার প্রেরণা দেয়। আর স্বপ্ন দেখা বা স্বাদ জাগা কোনো পাপ নয়। তবে এই স্বপ্ন বা স্বাদের সাথে বাস্তবতার আকাশ পাতাল ব্যবধান আমাদের জীবনে সফলতা তো আনেই না, বরং আমাদেরকে অন্যায় বা নেতিবাচক পথে পরিচালিত করতে চেষ্টা করে। অর্থাৎ একটা সুফলের পরিবর্তে কুফলই বয়ে আনে আমাদের জীবনে। তাই অলীক স্বপ্নে কোনো স্বাদ না জাগা ভালো। কেননা অলীক স্বপ্ন মানুষকে সুখী করে না, বরং দুঃখ আর না পাবার হাহাকারে জীবনকে অতিষ্ঠ করে তোলে। হয়তো আমার পকেটে 10 টাকা আছে, কিন্তু আমি যদি স্বপ্ন দেখি বা আমার স্বাদ জাগে 5 স্টার হোটেলে খাওয়ার, এটা কি আদৌ সম্ভব? অবশ্যই না। সেটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। তাই প্রত্যেক মানুষের স্বাদ অবশ্যই সাধ্য অনুযায়ী হওয়া বাঞ্ছনীয়। এতে করে যেমন সবাই সুখে থাকবে, তেমনি দেশ থাকবে নিরাপদ। স্বাদ আর সাধ্যের সমন্বয়ই আমাদের জীবনকে সুখী করতে পারে। স্বাদ ও সাধ্যের মধ্যে অন্তর থাকুক নান্দনিকতায়, স্বপ্ন বা স্বাদ ভরপুর থাকুক সৃজনশীলতায়। কবির কয়েকটি পংক্তি প্রাসঙ্গিক মনে হলো। আমার সাধ্য নেই, শুধু স্বাদ আছে। সাধনে অযোগ্য সাধে বিলাসী আমি, তাই স্বাদকে আড়াল করে আমি সাধ্য খুঁজে ফিরি। অসংখ্য স্বাদের ভিড়ে আমি স্বাদ ফেরি করি। ধন্যবাদ আদ্যে। চিঠিটি পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন প্রতিমা পাল, শিরসাড়া, বেলিয়াতর, বাঁকুড়া, সূচক 722-155 থেকে। প্রিয় পত্রালি, আশার আলোর বাতি জেলে জীবনে যেদিন প্রথম কলি ফুটল মনে, অনেক স্বাদ ছিল, ভালোবেসে ভরিয়ে দেব তোমার ভাঙাচোরা হৃদয়ের স্বাদের জীবন। আনন্দে মন গদগদ, উৎফুল্ল প্রথম প্রেম। আকাশের মতো খোলা মন, পাহাড়ের মতো উঁচু হৃদয় নিয়ে এগিয়ে ছুটে চললাম স্বাদ মেটাবো বলে। আশ্বাস দিলে, অভয় দিলে, সম্মতি পেলাম। কাছে, আরো কাছে পাওয়ার আশা আকাঙ্ক্ষা হৃদয়ে জেগে উঠল। উৎসাহটা শুধু এক মনেই হয়, হয় না তো? ভালোবাসার স্বাদ সে বড় আকুল করা স্বাদ।
ভালোবাসতে বাসতে ভালোবাসার আস্বাদন নিয়ে জীবনের সব আশা খিদে মিটিয়ে একদিন একদিন কোথায় আর যেন হারিয়ে গেল। মেনে নিতে বললে এটা কেমন করে হয়? সব কিছুর ভাগ হয়, কিন্তু কিন্তু ভালোবাসার ভাগ কখনো কি মেনে নেওয়া যায়? প্রথম প্রেম কখনো কি ভোলা যায়? যায় না। মুখে বলা যতটা সম্ভব, কাজে ততটা সহজ নয়। তাই সাধ বিসর্জন দিয়ে সাধ্যের বাইরে স্মৃতি আঁকড়ে বেঁচে থাকাই কাম্য। সাধ ও সাধ্যের বাইরে কিছুই কুলায় না। সাধ থাকলেও সাধ্যে কুলোতে পারি না। সাধ ও সাধ্য দুই জলাঞ্জলি দিয়ে ঘরের কোণে মন খারাপ করে নয়, মাথা উঁচু করে বেঁচে থাকতেই হবে। স্মৃতিরা থাকবে সাধ হয়ে স্বপ্ন জুড়ে কিছু ফুলের খাতায়, আর সাধ্যের খাতায় বিরহ বিরাজ করবে। সামনে চলার পথে বাধা হয়ে নয় ঘৃণা, জুড়ে আত্ম অহংকার। মুখ আর মুখোশের আড়ালে সাধ ও সাধ্যকে চিনতে শেখা, পরবর্তী ধাপে ভুলগুলোকে বুঝতে শেখা। লিখছেন প্রতিমা পাল, শিরসাড়া, বেলিয়াতোর, বাঁকুড়া। সূচক 722155 থেকে। চিঠি লিখেছেন নাসিমা বেগম, বুলু, পান্ডুয়া, হুগলি, জয়পুর রোড। সূচক 712149 থেকে। মালতী মাটির বারান্দা নিকোতে নিকোতে আপন মনে বকবক করছে। আমি বললাম, কিরে মালতী, কি বলছিস? আমার পোড়া কপাল দিদি, কি আর করবে বলো। এসো দিদি, বসো। দেখো না দিদি, ছেলেটাকে কাঠের দোকানে কাজ শিখতে দিলাম, কিছুতেই মন বসিয়ে কাজ শিখছে না। মাথা গরম করিস না মালতী, বুঝিয়ে বলবি। কি আর করবি বল, ছেলে মানুষ, তাই কাজে মন নেই। আর একটু বড় হলে দেখবি ঠিক একটা কাজ শিখে যাবে। ও হ্যাঁ, যে কথা বলছিলাম মালতী, কদিন ধরে আমাদের বাড়ি কাজে যাচ্ছিস না, তাই তো খোঁজ নিতে এলাম। দেখো না দিদি, দুদিন ধরে গায়ে জ্বর জ্বর ভাব, গা হাত পায়ে ব্যথা করছে। প্যারাসিটামল খেয়েছিস? না গো দিদি। এই নে 100 টাকা রাখ, শরীর ভালো হলে কাজে যাবি। পুজো এসে গেল, ঘর দোর ঝাড়তে হবে। আমি চললাম রে মালতী। ও মা, মা কবে নতুন জামা কিনে দেবে? জানি না, তো বাবাকে বলগে, কাজ করার নাম নেই, জামা কিনে দিতে পারবে না। কি গো মদনের বাপ, তোমার ছেলের কথা শুনেছ? হ্যাঁ শুনেছি, একটাই তো ছেলে, পুজোতে যেমন পারবো তেমন দেবো, ঝালা ঝাড়লে হবে। মদনের বাবা বাজার থেকে এক জোড়া কম দামের জামা প্যান্ট এনে ছেলের হাতে দিল। ছেলে জামা প্যান্ট পছন্দ হয়নি। বাবা বলল, সাধ্য আছে কিন্তু সাধ্য নেই বাবা। বন্ধু পত্রাদি, আমার নমস্কার নিও। লিখেছিলেন নাসিমা বেগম, বুলু, পান্ডুয়া রোড, জয়পুর রোড, পান্ডুয়া, হুগলি থেকে। তাপস সাহা, 25/80/F GT রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। মনের একান্ত কথা বলা পত্রালি। জীবনে অনেক সময় পূরণ হয় না অনেক স্বাদ, যা থাকে সাধ্যের বাহিরে। এই ধরায় জন্মের পর জ্ঞানের সেই উষাকাল থেকেই জেনেছিলাম সকলের স্বাদ পূরণ করতে আমার পরিবারের কতটা আর্থিক সাধ্য ছিল। 2 ভাই 4 বোনের এক বড় সড়ো পরিবারের সদস্যদের মনোবাঞ্ছা পূরণ করতে ছিল না আমার বাবার কোনো আর্থিক ক্ষমতা বা সাধ্য। কারণ তিনি ছিলেন তখনকার খুব কম মাসিক বেতনের একজন স্কুল শিক্ষক। তখন মনের মতো কোনো কিছুই চাইতে পারিনি, সে হাজার ইচ্ছা থাকলেও। তারপর কোনো রকমে শুধুই মনের জোরে নিজের পায়ে দাঁড়িয়েছি ও দীর্ঘ সময়ের জীবন যুদ্ধের পর পরাজয়ের পরিবর্তে আমি জয়ী হতে পেরেছিলাম এবং ঘুষ নামক কোনো রকম বাড়তি অর্থ না দিয়েই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের একাধিক চাকরিও পেয়েছিলাম। শেষমেশ দীর্ঘ 34 বছর এক কেন্দ্রীয় আধা বীমা সংস্থায় আধিকারিক হিসেবে যোগ্যতার সাথে কর্ম করার পর এখন আমি 6 বছরের উপর অবস্থিত। খুবই কম শিক্ষাগত যোগ্যতায় কোনোভাবে বিকম পাশ করে শুধুই দীর্ঘ চেষ্টার ফলে এক প্রকার ভাগ্যের জোরেই এই যে
একসময় একাধিক সরকারি ও আধা সরকারি সংস্থায় আমি চাকরি পেয়েছিলাম আমার সীমিত ক্ষমতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও। তা কিন্তু সম্পূর্ণই ছিল আমার সাধ্যের বাহিরে। আবার সাধ্য থাকলেও নিয়তির বিধানে কোনোই সাধ্য ছিল না। জন্ম থেকে বড় হওয়ার পথে যাদের দেখেছি, জীবনের দীর্ঘ পথ যাদের সাথে একসাথে চলেও ছিলাম, হাজার চেষ্টা করেও সেই সব রক্তের ও আত্মিক সম্পর্কদের সাথে সম্পর্ক ধরে রাখতে পারিনি। তাই জীবন বড়ই বিচিত্র। যেখানে সাধ্য থাকুক বা না থাকুক, সাধ পূরণ হওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। চিঠিটি পাঠিয়েছেন তাপস সাহা, 25/80/F GT রোড, শেওড়াফুলি, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পত্রশ্রী পত্রালী। সাধ এলেই সাধ্য কখন যে এসে যাবে তুমি টের পাবে না। হেঁয়ালি নয়, বাস্তবিক কথা বলছি। সাধ ও সাধ্যের কি সুন্দর সমানুপাতিক সম্পর্ক। লুই ব্রেইলের কিংবা সুধাচন্দনের কথা মনে পড়ে। সুধাচন্দন কৃত্রিম পা নিয়ে অসাধারণ নেচেছিল এক নৃত্যমঞ্চে। সাধের সঙ্গে প্রয়োজন সাধনা। ইচ্ছে তরুণী ভাসিয়ে দাও, সাধ্য বাবাজি দর্শন দেবেন। তুমি হয়তো বলবে সাধ তোমার রোম্যান্টিক, সাধ্য কিন্তু রিয়ালিস্টিক। আমি সহমত নই। মানুষ একদিন কল্পনা করেছিল সে আকাশে উড়বে, আর এখন সে আকাশ থেকে মহাকাশে উড়ে চলেছে। এমনকি মহাকাশে স্টেশন বানিয়ে ফেলেছে। আজকে বিজ্ঞানের যে জয়যাত্রা তার মূলে কল্পনা, শব্দান্তরে স্বাদ। ভেবে দেখেছ এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা তাকে কি স্টেজে নিয়ে যাবে? আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো সে যা চাইবে তাই পাবে। সোহম হতদরিদ্র পরিবারের ছেলে, পড়াশোনায় অত্যন্ত মেধাবী। বাল্যকাল থেকে তার স্বাদ সে বিজ্ঞানী হবে। সোহম মাধ্যমিক পরীক্ষায় 90% বেশি নম্বর পেলেও তার বাবা মা বাধ্য হলো ছেলের পড়াশোনা বন্ধ করতে। ছেলে প্রধান শিক্ষকের কাছে কান্নাকাটি করল। সহকর্মীদের সহায়তায় তিনি ছেলেটিকে ভর্তি করলেন এক নামকরা উচ্চ মাধ্যমিক স্কুলে। উচ্চ মাধ্যমিকে রেজাল্ট আরও ভালো করলো। জয়েন্ট এন্ট্রান্স দিয়ে মেটালার্জি নিয়ে পড়ার সুযোগ পেল। শুরু হলো আর এক সংগ্রাম। প্রাইভেট টিউশন করে পড়াশোনা চালাতে চালাতে এক ছাত্রীর সঙ্গে গড়ে উঠল প্রেম। সেই মেয়েই সোহমের প্রেরণাদাত্রী। মেয়েটির অসম্ভব জেদ, সে সোহমকে প্রতিষ্ঠিত করে বিয়ে করবে। অনন্য ভালোবাসার নজির সৃষ্টি করল। ধনী উকিল তার বাবা, মেয়ের ইচ্ছেকে বাবা শিলমোহর দিল। হ্যাঁ, সোহম সত্যি সত্যি এখন বিজ্ঞানী। শুধু নিজের স্বাদ নয়, সে তার ছাত্রীকে বিয়ে করে তার স্বাদও পূরণ করেছে। তাই পত্রালী, স্বাদ করো, তারপর সাধনা। এ যেন স্বাদ ও সাধ্যের মিলন, অনন্য জীবন। লিখছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। চিঠি লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় পত্রালী, বৃষ্টির পরে উঠোনে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। হঠাৎ 7 রঙের রামধনু দেখে মনটা খুশিতে হাজার দুয়ারি হয়ে উঠল। ছেলেটাকে ডাকলাম, পল্টু দৌড়ে আয়, মজা দেখিস তো। পক্ষীরাজ ঘোড়ায় চেপে ছেলেটা ছুটে এলো। চোখে মুখে সোনালি আলোর ঝলকানি। কি হলো বাবা? পল্টু, ওই দেখ রামধনু। রামধনু? বাহ, খুব সুন্দর, তাই না বাবা? তারপরেই আমার হাতটা ধরে ঝাঁকুনি দিয়ে, তুমি কাঞ্চনজঙ্ঘা দেখাবে বলেছিলে, কবে যাব বাবা? গিন্নি তখন ঘরের দাওয়ায় আলপনা দিচ্ছিল। হাসতে হাসতে বলল, নাও এবার ঠেলা সামলাও। তোমার সাধ্য নেই, কিন্তু ছেলের স্বাদ 16 আনা। সাধ্য নেই বলে 60 পুস্ত বারণ নাকি? এমন সময় মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছিল। গো গো শব্দে সুপ্ত স্বাদটা যেন পাখির মতো ডানা মেলে উঠতে লাগলো। প্লেনটা রোদে চকচক করছিল। সাদা ধোঁয়া মিশছে নীল আকাশে। ছেলেকে প্লেন দেখে বললাম, শোন বেটা, যখন বড় হবি ওই প্লেনে আমাকে একবার চাপাস।
কি চাপাবি তো? পল্টু হাসতে হাসতে, প্লেনে চাপা তোমার খুব স্বাদ না বাবা? এমন সময় গিন্নি হাতে জল ঢালতে ঢালতে, সবাই ইলিশের ভাপা সর্ষে বাটা ইলিশ খায়, আমাদের স্বাদ কি পূরণ হবে না পল্টুর বাবা? শোনো, কত স্বাদই তো পূরণ হয় না, হয়নি, তাই বলে কি স্বাদ থাকবে না? গিন্নি বলল, স্বাদ আছে সাধ্য নেই, কিন্তু চেষ্টা করতে দোষ কি? হো হো করে হেসে বললাম, কে যেন বলেছিল, সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। ছোট ছোট সুখ ও আনন্দের মধ্যেই আসলে জীবনকে চেনা যায়, বুঝেছ? পল্টু হাসতে হাসতে বলল, ঠিক বলেছ বাবা, ওই যে কবি বলেছেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। লিখেছিলেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, পোস্ট 5 পাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালী, শারদীয়ার শুভেচ্ছা নিও। সামনেই শারদ উৎসব এসে গেছে। ভেবেছিলাম পুজোর দিনগুলো খুব আনন্দে কাটবে, কিন্তু চারিদিকে সমস্যা, বন্যা ও জলবন্দি মানুষ। তাদের বাড়ি ঘর ভেঙে গেছে গঙ্গার ভাঙনে। তারা এখন অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে দিন কাটাচ্ছে। পর্যাপ্ত খাবার নেই তাদের, তারা আধপেটা খেয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছে। তাদের ছেলে মেয়েদের পুজোর সময় কিছু খাবার আর নতুন জামা প্যান্ট দিতে যদি পারতাম, তাহলে খুব ভালো লাগতো। মনে ইচ্ছা রয়েছে আমার, কিন্তু সাধ্য থাকলেও সাধ্য নেই। তাই মনটা খুব খারাপ লাগছে সে কথা ভাবতে ভাবতে। শারদ উৎসবের কথা ঢাকা পড়েছে মন থেকে। তারপর নানা সমস্যা, চারিদিকে চলছে খুন, ধর্ষণ, রাহাজানি অবাধে। তাই তার প্রতিবাদে বিচার চাই চলছে। আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়েছে এদেশ থেকে ভিন দেশেও। এই যেন নিত্য দিনের খবর। মানুষ দিশেহারা হয়ে পড়েছে, কারো মনে আনন্দ নেই, শান্তি নেই এক বিন্দু। এমাতাবস্থায় কাজকর্ম তেমন কিছু নেই, কিন্তু মনে স্বাদ ছিল এবারে পুজোয় একটু ভালো জামা কাপড় কিনে দেবো ছেলে মেয়েদের। মনে আমার স্বাদ ছিল, কিন্তু সাধ্য নেই এখন। তারপর পার্শ্ববর্তী দেশেও জ্বলছে অশান্তির আগুন। এক শ্রেণী মানুষের উপরে চলছে নারকীয় হত্যাকাণ্ড। তারা যেন ধ্বংসলীলায় মেতে উঠেছে। সেসব কথা ভাবতে ভাবতে মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছে। তাই মনে স্বাদ থাকলেও সাধ্য নেই তেমন পুজোয় কেনাকাটার। তাই নানা সমস্যার কথা ভাবতে ভাবতে চিঠি লেখা শেষ করার আগে সকলকে জানাই, ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন। আপনার ব্যবহার আপনার পরিচয়, এই কথা জানিয়ে চিঠিটি শেষ করেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শিবনাথ মণ্ডল, গ্রাম কপুরা, পোস্ট 5 পাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, মা আসছেন ধরায়, কাশ ফুলিয়ে ছেয়েছে প্রকৃতি, স্থলপদ্ম মিলেছে ডানা, নীল আকাশে পুঞ্জ পুঞ্জ মেঘরাশি, সব মিলিয়ে আনন্দের আবেশ ছড়িয়েছে বাঙালির হৃদয়ে। টানাপোড়েন চলছে স্বাদ আর সাধ্যের মধ্যে। নতুন পোশাকে সাজবে সবাই, প্রকৃতির অকৃপণ দানে সেজে উঠবে মণ্ডপ। যাদের সাধ্য কম তারা অল্পে স্বাদ মেটাবে, যাদের আছে তারা সাধ্যাতীত স্বাদ পূরণে মেতে উঠবে। শুধু দয়ার দানের দিকে চেয়ে থাকবে পথ শিশু, অনাথ শিশু, আশ্রম আর রেল বস্তির ভিখারি মায়ের শিশুরা। আমার ইচ্ছে করে যত শিশু আছে অনাথ, যত অসহায় মা আছে ভিক্ষাপাত্র হাতে প্ল্যাটফর্মের সিঁড়ির ধাপে দাঁড়িয়ে সবার মুখে হাসি ফোটাই। ওইসব শিশুরাই তো যিশু। নিদেন পক্ষে পুজোর দিনগুলোতে ভালো ভালো খাবার তুলে দিতে ইচ্ছে করে ওদের মুখে, নতুন পোশাকে সাজিয়ে দিতে ইচ্ছে হয় অসহায় বুড়িমা আর পথ শিশুদের। ইচ্ছে করে ভিখারি মায়ের যিশুদের শিক্ষার আলোর দরে পৌঁছে দিই। সাত জাগে আধারে আলোর পথযাত্রী হয়ে অন্ধকার দূর করতে। পত্রালী, তোমার কাছে এই আক্ষেপে বলি, স্বাদ আছে অসীম, সাধ্য আমার সীমিত। তবে সীমিত সাধ্য নিয়েই চেষ্টার বীজ বপন করে যাব জীবনভর।
আন্তরিক শুভেচ্ছা ও অনন্ত শুভকামনা জানিয়ে চিঠি শেষ করেছেন গোপা সরকার। প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান। সূচক 713202 থেকে। অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। সূচক 713304 থেকে চিঠি লিখেছেন। প্রিয় পত্রাদি, স্বাদ তো মানুষের অনেক কিছুই থাকে, কিন্তু সাধ্যে কুলায় কজনের? তাই অনেকের অনেক শখ সাধ থাকলেও সব পূরণ হওয়া অসম্ভব ব্যাপার। সবার আগে নিজেকেই বুঝতে হবে কোন স্বাদ পূরণ হওয়া সম্ভব আর কোন স্বাদ পূরণ হওয়া অসম্ভব। ছোটবেলায় আমরা প্রত্যেকেই একটা বাংলা প্রবাদ পড়েছিলাম, আয় বুঝে ব্যয় করো। আয় বুঝে যদি ব্যয় করি তাহলে ভবিষ্যতে দেনার দায়ে জর্জরিত হওয়ার সম্ভাবনা থাকে না, আর তাতে মানসিক শান্তিও রক্ষিত হয়। তবে এখনকার দিনে সাধ্য না থাকলেও স্বাদ পূরণের পন্থা বেরিয়েছে। মূল্যবান কোনো কিছু কিনতে গেলে একেবারে মূল্য পরিশোধ না করে ধাপে ধাপে অনায়াসে মূল্য পরিশোধ করা যায়, অথবা ব্যাংক থেকে ঋণ নিয়েও অনেক অসাধ্য পূরণ করা সম্ভব। সেজন্য আমরা অনেকেই এখন সীমিত আর্থিক ক্ষমতার মধ্যেও অনেক রকমের শখ সাধ পূরণ করতে পারছি, যা আগে বিত্তশালীদের বিষয় ছিল এবং আমাদের ধরা ছোঁয়ার বাইরেই ছিল। তবে কিছু স্বাদ আছে যা সাধ্যের মধ্যেই থাকে। কোনো বয়স্ক ব্যক্তির ইচ্ছা বা স্বাদ হলো শেষ বয়সে নাতি নাতনির মুখ দেখার অথবা তীর্থক্ষেত্রে ঘুরতে যাওয়ার। এইসব শখ সাধ মেটানো সম্ভব হয় যদি শরীর সুস্থ থাকে এবং আর্থিক সঙ্গতি অনুকূল থাকে। এবার আসি মেধা বা বুদ্ধিমত্তা প্রসঙ্গে। আজকালকার দিনে অনেক বাবা মায়েরই স্বাদ হয় ছাত্রাবস্থায় নিজেদের অসাফল্যজনিত ইচ্ছা তাদের সন্তান সন্ততিদের ওপর প্রয়োগ করতে, তাদের সন্তান সন্ততিদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সমমান সম্পন্ন কোনো উচ্চপদে প্রতিষ্ঠিত হিসেবে দেখতে। কিন্তু তার মেধা যদি তাকে এগোতে না দেয়, সেক্ষেত্রে বাবা মায়ের স্বাদ থাকলেও কতটা তো বাস্তবায়িত হবে তা বলা ভীষণ কঠিন। তাই এমন স্বাদ না করাই ভালো, যে অপূর্ণ স্বাদ মনকে কষ্ট দিতে পারে এবং যা পরিপূর্ণ হওয়ার সম্ভাবনাও কম। নমস্কারান্তে, অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান। দেবানন্দ বিশ্বাস, গ্রাম বলাগড়, মন্দিরতলা, পোস্ট বলাগড়, জেলা হুগলি। সূচক 712501 থেকে। প্রিয় পত্রালি, সবাই স্বপ্ন দেখে, আমিও দেখতাম। ছোট বয়সে ভাবতাম আমি যদি পাখির মতো উঠতে পারতাম কি ভালোই না হতো। স্বাধীন হতাম, কত দেশ ঘুরতাম, চাঁদ ধরতাম, আকাশ ছুঁতাম। একদিন রাতে স্বপ্ন দেখলাম পাখির মতো হাওয়ায় ভেসে বেড়াচ্ছি, আবার নিচে নেমে আসছি। কিন্তু স্বপ্ন ভাঙতে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি, আকাশে ওরা আমার হলো না। হাই স্কুলে পড়ার সময় নাটক করা শুরু করলাম, অনেক চরিত্রে অভিনয় করলাম। একবার একটি নাটকে কবির চরিত্রে অভিনয় করলাম। অনেকে আমাকে কবি কবি বলে ডাকতো, ব্যঙ্গ করতো কিনা বুঝিনি। হঠাৎ একদিন রাত জেগে 25টি কবিতা লিখে ফেললাম। একজন নামী কবিকে দেখাতে উনি বললেন, ঠিক আছে, কিন্তু অনেক পড়াশোনা করতে হবে। বেশি পড়াশোনা করলে মাথার যন্ত্রণা হতো, পড়াশোনাও ঠিক মতো করতে পারলাম না। কবি হওয়ার স্বাদ অধরাই থেকে গেল। সবকিছু ছেড়ে তরুণ সংঘে নাম লেখালাম, ফুটবলার হব, মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবে খেলবো, নাম হবে। বাবুদার কোচিংয়ে সকাল বিকাল প্র্যাকটিস করে টিমে চান্স পেলাম। লিগের ফার্স্ট ম্যাচে সিলেক্ট হলাম। বক্সের কাছে পিছন থেকে ট্যাকল করার জন্য রেফারি আমাকে সচেতন করলেন। পায়ে টান ধরেছিল। এক মাস মাঠের বাইরে বিছানায় শুয়ে উপরে তাকিয়ে থাকতাম, আকাশ পাতাল ভাবতাম। একদিন বাবা বললেন, তোমার স্বাদ ছিল অনেক, কিন্তু জানবে আমাদের স্বাদ তো খুব কম। মা বললেন, গরিব মানুষের অত স্বপ্ন দেখতে নেই। চিঠিটি পাঠিয়েছেন দেবানন্দ বিশ্বাস, গ্রাম বলাগড়, মন্দিরতলা, পোস্ট বলাগড়, জেলা হুগলি। সূচক 712501 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি। সূচক 713149 থেকে। প্রিয় পত্রালি, কত স্বাধীন জাগে মনে, একটাই ছোট্ট এ জীবনে। শৈশব থেকে বৃদ্ধাবস্থা,
সবসময়ই মানুষের স্বাদের সীমা থাকে না, সেটি সঙ্গত কি অসঙ্গত, রুচিশীল কি রুচিহীন, অথবা অলিক কল্পনাপ্রসূত, সেটি ব্যক্তিবিশেষে বিচার সাপেক্ষ। একটি মেয়ে যখন তার একটি সুন্দর, সুশিক্ষিত, সফল জীবনের আকাঙ্ক্ষায় এগিয়ে চলে স্বপ্ন পূরণের লক্ষ্যে, তখন তাকে অনেক বাধা অতিক্রম করতে হয়। এই বিরাট পথটি অতিক্রম করতে প্রয়োজন হয় সাধ্যের। সেই সাধ্য মানে কিন্তু অর্থনৈতিক সামর্থ্যই শুধু নয়, এর জন্য প্রয়োজন অর্থনৈতিক, সামাজিক, শারীরিক ও মানসিক সব রকম সুস্থতাকেই সামর্থ্য বলবো। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ায় কতজন, কিন্তু কতজনের স্বাদ পূরণ হয়? ওই যে মেয়েটি ডাক্তার হয়ে নিজেকে জনসেবায় ব্রতী করতে চাইল, তার তো স্বাদও ছিল, সাধ্যও ছিল, কিন্তু অকালেই ঝরে গেল ঝরা পাতার মতো। সেই তিলোত্তমার কিন্তু শেষ রক্ষা হলো না। এটাই ভাগ্যের পরিহাস। স্বাদ আর সাধ্যের মধ্যে একটা বিরাট ফারাক পরিলক্ষিত হয়। একটি মেয়েকে পাত্রস্থ করতে বাবা মা সাধ্যের বাইরে গিয়ে সর্বশান্ত হন মেয়েকে সুখী দেখবার আশায়, কিন্তু সেই মেয়ে সামাজিক বলি হয়ে ফিরে আসে পিতৃগৃহে। তখন আর স্বাদ পূরণ হয় না, তখন তা ভাগ্যের ওপর ন্যস্ত হয়। অনেক সময় ছেলেদের লেখাপড়ার ক্ষেত্রেও তাই দেখা যায়। সাধ্য আছে তাই উচ্চ শিক্ষার জন্য বাবা মা প্রচুর খরচ করেন, মনে একটাই স্বাদ, ছেলে অনেক বড় মাপের মানুষ হবে। যে কোনো কারণেই হোক, তা যখন হয় না, ছেলেটির আর সাধ্য থাকে না তাদের স্বাদ পূরণ করবার। জীবনে চলার পথে আমরা এরকম বহু ঘটনার সাক্ষী হই। এই স্বাদ আর সাধ্যের ঘূর্ণাবর্তে পড়ে জীবনটাও ঘূর্ণির মতো পা খেতে থাকে। তাই আমি অন্তর থেকে এটাই চাইব, স্বাদ আর সাধ্যের মধ্যে সমন্বয় ঘটিয়েই যেন এগিয়ে চলে প্রতিটি জীবন। শারদীয়া শুভেচ্ছা সহ ফিরোজা বেগম, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি। সূচক 712149 থেকে চিঠিটি পাঠিয়েছেন। নাসিরা বেগম, পূর্বপাড়া, দশখড়া, ধনিয়াখালী, হুগলি। সূচক 712402 থেকে চিঠি লিখেছেন। প্রিয় বন্ধু পত্রালী, বন্ধু, স্বাদ আমাদের সবার থাকে, কিন্তু সাধ্য থাকে কই বলো? সাধ্য না থাকলে স্বাদকে বলি দিতেই হয়, কারো অভাবের কারণে, আবার কখনো সামাজিক নিয়মের বেড়াজালে বন্দী হয়ে প্রতিনিয়ত চাপা পড়ে কত না স্বাদ। সামনেই বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গোৎসব, কিন্তু আকাশ ছোঁয়া জামা কাপড়ের দাম, নিম্নবিত্ত ও মধ্যবিত্তে ক্রয় ক্ষমতার বাইরে প্রায় সব পোশাক। তাই সাধ্যের মাঝে সাধ্য না থাকায় বাজার গিয়েও অনেকেই খালি হাতে ফিরে আসছেন। স্বাদ সাধ্যের মিল হচ্ছে না, পোশাকের দাম বেশি, আকাশ ছোঁয়া দামের কারণে নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের পছন্দের পোশাক কিনতে সাহস পাচ্ছেন না। কেউ কেউ বলেন সাধ্যের মধ্যে সবটুকু সুখ, তাই আমি সেই সাধ্য খুঁজে ফিরি। আমি সাধের ফেরিওয়ালা। কখনো স্বাদ হয় বৃষ্টিবিলাসী হবার, আবার কখনো মেঘ রোদ্দুরে ডানা মেলে অনেক দূরে কোথাও হারিয়ে যাবার। কিন্তু সাধের সাধ্য হয় না আমার অবুঝ পাগল মনটাকে বোঝার, সাধ্য হয় না চাওয়ার সীমানা তৈরি করার। আমার সাধ্য নেই, শুধু স্বাদ আছে, সাধনে অযোগ্য সাধে বিলাসী আমি। তাই সাধকে আড়াল করে আমি সাধ্য খুঁজে ফিরি। অসংখ্য সাধের ভিড়ে আমি স্বাদ ফেরি করি। কেউ মেঘ ছুঁতে চায় কল্পনার ডানায় ভর করে, আবার কেউ তারা হয়ে জ্বলতে চায় চাঁদের দেশে সারা নিশি। কিন্তু আমি তো ঝরে পড়ে যাওয়া এক শুকনো পাতা, সাধ্য আমার কিছু নেই। শুধু ঝরে পড়ার আগের মুহূর্তে তপ্ত শরীরে খানিকটা শীতল বাতাস ছড়িয়ে দিই, অতি আদুরে বুলিয়ে দিই শীতল পরশ, নির্ঘুম দুচোখ জুড়ে সুখ নিদ্রা এনে দিই। ইচ্ছে হয় স্বাদ পূরণের, সাধ্যে তা কুলোয় না। আমার স্বাদ আছে, শুধু সাধ্য নেই, তাই আমি শুধু সাধ্য খুঁজে বেড়াই। কোনো একদিন হয়তো ঝরে পড়া শুকনো পাতার মতো আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব কারো মাটির উনুনে। সাধ্য ছোঁয়া স্বাদ বোধহয় আমার নেই। লিখেছিলেন নাসিরা বেগম, পূর্বপাড়া, দশখড়া, ধনিয়াখালী, হুগলি থেকে।
মুরলী চৌধুরী, পোস্ট গোন্দলপাড়া, টিনবাজার, চন্দননগর, হুগলি, সূচক 712137 থেকে। প্রিয় পত্রালি, পুজোর এই কটা দিন কাশির মনটা কেমন যেন অস্থির। আকাশের সাদা মেঘ, কাশফুলের দোলা, পাড়ার ঢাকের আওয়াজ, সবকিছুই যেন একটু ফাঁপা মনে হয়। ধূপের গন্ধে ভরা উঠোন, অথচ মনের মধ্যে খচখচ করছে কিছু একটা। অথচ ছোটবেলায় এই উৎসবেই মিশে থাকতো তার সমস্ত আনন্দ। তখন শুধু নতুন জামা, মণ্ডপে ঘোরা আর বন্ধুদের সঙ্গে মজা। এখন সব থাকলেও কোথাও যেন কিছুটা শূন্যতা তাকে ছুঁয়ে যাচ্ছে। শারদীয়া উৎসবের আনন্দ চারিদিকে ছড়িয়ে পড়লেও পাশের বস্তিতে আজও বন্যার পরের কষ্ট স্পষ্ট। কাশি দেখতে পায় বস্তির কিছু ছেলে মেয়ে কাদামাখা জামা পরে ঢাকের তালে নাচছে। সেখানে ক্ষতবিক্ষত মানুষদের মুখে হাসি নেই, কিন্তু কোনো অভিযোগ নেই, শুধু বেঁচে থাকার এক কঠিন বাস্তবতা। কাশির মনে হলো এইসব মানুষদের দিকে কেউ তেমন নজর দেয় না। সবাই মণ্ডপের আলো, ধূপের গন্ধে মুগ্ধ। সে নতুন পোশাকের বস্তা হাতে করে ফিরে এলো বাড়ি থেকে। ফিরে গিয়ে সবার হাতে একটা একটা করে নতুন কাপড় তুলে দিল। অনেকে বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইল। একজন এক ফোঁটা অশ্রু মুছে মৃদু হাসল। কাশি হেঁটে চলে গেল। মনে হলো তার সাধ্যের মধ্যে যা ছিল সেটুকুই করল। সমাজ পরিবর্তন হয়তো তার কাজ নয়, কিন্তু একটা মুখে হাসি ফুটিয়ে তোলার সাধ্য হয়তো সবারই আছে। চিঠিটি পাঠিয়েছেন মুরলী চৌধুরী, পোস্ট গোন্দলপাড়া, টিনবাজার, চন্দননগর, হুগলি, সূচক 712137 থেকে। सुना गम जुदाई का उठाते हैं लोग, जाने जिंदगी कैसे बिताते हैं लोग। दिन भी यहाँ तो लगे बरस की समान, हमें इंतजार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। বন্ধুরা, এই শারদ সন্ধ্যায় আপনারা শুনছেন পত্রালি লাইভের 266তম পর্ব। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, কেমন লাগছে রহস্য রোমাঞ্চক গল্প? নাসিমা বেগম লিখছেন ফিরোজা বেগমের চিঠিটি অনবদ্য। বিশ্বনাথ বন্ধু লিখছেন অসাধারণ চিঠিগুলোর অনবদ্য উপস্থাপনায় প্রাণবন্ত। অমিতাভ খাঁ লিখছেন শুভ সন্ধ্যা, প্রাক শারদ শুভেচ্ছা সকলকে। ঝর্ণা পিসি ঝালমুড়ি নিয়ে এসে বলছেন এখনই পৌঁছলাম, জংশনে স্বাদ ছিল সময়ে আসার, কিন্তু কিছুতেই সাধ্যে কুলালো না। বাহ! সঙ্গে আছেন অরূপ সরকার, আছেন মীনাক্ষী দাস, আছেন পার্বতী মিত্র, অঞ্জলি সেনগুপ্ত, লক্ষণ দাস ঠাকুরা, তাপস প্রামাণিক, সুষমা দাস, তপন কুমার দলুই, নাসিরা বেগম। বন্ধুরা, আপনারা নিজ নিজ ফেসবুক থেকে অনুষ্ঠানটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আজ শুনছেন পত্রালি লাইভের 266তম পর্ব। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর রত্না। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। চলুন আবার চোখ রাখি আপনাদের লেখা চিঠির পাতায়।
শিপ্রা সাঁত, পোয়া গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর। সুপ্রিয় পত্রাদি, প্রিয় গৌরী, আজ আমি তোমায় খোলা চিঠি পাঠালাম। এখানে ভীষণ একা লাগে আমার। জানি তোমাদেরও খুব কষ্ট হয় আমায় ছেড়ে থাকতে। পুরো 1 বছর হয়ে গেল আমি আর তোমাদের কাছে সশরীরে নেই। আজ আমি যে হাজার হাজার যোজন দূরে। হঠাৎ করে কালো অমানিসার কালবৈশাখী ঝড়ে আমাদের রঙিন স্বপ্নগুলো খান খান হয়ে গেল বলো। তুমি কিংবা আমি কেউই এমনটা তো চাইনি। কত স্বাদ ছিল খুশিকে গান শিখিয়ে বড় শিল্পী করব, বাবুকে অনেক পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করব। আরো স্বাদ ছিল ছোট্ট একখান স্বপ্নের বাড়ি গড়ার। মধ্যবিত্তের স্বাদ থাকলেও সাধ্যে কুলোয় না বলো। এই স্বাদ কি আমাদের সাধ্যের মধ্যে ছিল না গৌরী? কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করলাম। রিপোর্ট হলো, ডাক্তার বললেন হার্ট সার্জারি করতে হবে। তুমি তোমার সাধ্যের বাইরে গিয়ে নাকি নামি হাসপাতালে অপারেশন করালেম। বৃথা আশা মরিতে মরিতেও মরে না। কিন্তু তোমার সমস্ত আপ্রাণ চেষ্টা বিফল হলো। এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ ছিল বড্ড, কিন্তু নিয়তির কাছে আমি হেরে গেলাম। গৌরী, তুমি একটু শান্ত হও। আমাদের সকল স্বাদ একদিন পূরণ হবে। তুমি হারবে না, তুমি নিশ্চয়ই জয়ী হবে। আমি ওই দূর নীলাকাশের ধ্রুবতারা হয়ে আমাদের সকল স্বাদ পূরণের খুশি অনুভব করব। ভালো থেকো, নিজের যত্ন নিও। বাবু আর খুশির খেয়াল রেখো কেমন? তোমার প্রিয় গুরুপদ। শিউলি শুভেচ্ছা সহ শিপ্রা সাঁত, পোয়া গড়হরিপুর, পশ্চিম মেদিনীপুর। এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রিয় পত্রালী, বিষয় এবার স্বাদ আর সাধ্যের। মনে হয় একসঙ্গে স্বাদ ও সাধ্যের সখ্য হয় না। আমার স্বাদ হয় দূরে, আরো দূরে, যেখানে আকাশ মাটিতে করে কানাকানি, সেখানে যাই। কিন্তু সাধ্যতে টান পড়ে। শরীর ও অর্থ দুয়ের প্রভাব অনেক কমেছে। তাই ভাবি শুধু ভারতের গ্রাম, নদী, পাহাড়, বন, জঙ্গল আমাকে ডাকলেও যেতে পারি না তাদের মাঝে। ওদের বলি, ভালো থেকো, সাধ্য মতো চেষ্টা করব তোমাদের ভালো রাখতে। নদী বা পাহাড় আবর্জনায় ভরে না যায় তার জন্য আমি সশরীরে সাহায্য করতে না পারলেও লেখালেখি ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও লোকমুখে প্রচার করব। নদীকে ভালো রেখো। পাহাড় যেন সুনির্মল হয়, বন গাছে পূর্ণ হয়। লোভীরা তোমার দিকে তাকিয়ে আছে। চেষ্টা করব তোমাকে বাঁচানোর, গণমাধ্যমে প্রচার করব। এটাই আমার সাধ্য। আসন্ন দুর্গাপূজা, জগৎজননী মা আসছেন। সকলের মনে প্রাণে আনন্দের লহর উঠুক। কিন্তু বানভাসী ও বৃষ্টিপীড়িত মানুষ বড়ই অসহায় হয়ে পড়েছে। সাধ্য মতো তাদেরকে কিছু দিতে পারি, এটা আমার সাধ। কিন্তু কিন্তু সাধ্যতে কুলোয় না। মহারাজ হর্ষবর্ধন দানবীয় কর্ণ, দানবীর কর্ণ সাধ্যাতীত দান করেছিলেন। আমি বলছি না দানবীর হতে, তবে সাধ্যমতো চেষ্টা করে যদি একজনেরও চোখের জল মোছা যায় তবে সেটা হবে মহান কার্য। সাধ হয় এই পুজোতে বহু মানুষকে সাহায্য করতে, তবে সাধ্যে কুলোচ্ছে না। তাই সাধ আছে, সাধ্য নেই। আবার অনেকের অনেক আছে, তবু সে আরো চায় করে কুবের হতে চায়। তার সাধ হয় না কিছু দান করার। কবির ভাষায়, যা রাখি আমার তরে মিছে তারে রাখি, আমিও রব না জবে, সেও হবে ফাঁকি। সকলকে পুজোতে অনেক অনেক আনন্দে মেতে ওঠার আবেদন জানিয়ে চিঠি শেষ করেছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, সালটা সম্ভবত 1996 থেকে 97। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে আমার তোলা আলোকচিত্র নান্দনিক সমাদৃত হচ্ছে, প্রশংসা পাচ্ছে, কটা পুরস্কারও জুটে গেছে। নামের পেছনে যোগ করার জন্য দেশি বিদেশি 3টে ডিগ্রিও পাওয়া গেছে।
দেশি বিদেশি ছবির বই, পত্রপত্রিকা অবিরাম এসে হাজির হচ্ছে বাড়িতে। মা ঠাকুরুন, সহধর্মিনী, নাবালক পুত্রের ছবি দেখার চোখ তৈরি হয়ে গেছে ওই সব পত্রিকার সুবাদে। ইতালির ব্রেশিয়া শহরে আন্তর্জাতিক আলোকচিত্র সংগ্রহশালায় 4-4টি সাদা কালো আলোকচিত্র স্থায়ীভাবে প্রদর্শনের জায়গা করে নিয়েছে উৎকর্ষের গুণে। বেশ চলছিল, হঠাৎ করে ঘাড়ে কি ভূত চাপলো কে জানে। পৃথিবীর অন্যতম এক আকর্ষণীয় শ্রেষ্ঠ মাসিক পত্রিকা ন্যাশনাল জিওগ্রাফিক, বিচিত্র খবরাখবর ও দুর্লভ আলোকচিত্র সমৃদ্ধ পত্রিকার সংস্থায় আলোকচিত্রী হিসেবে কাজ করার প্রবল তাড়নায় এক দরখাস্ত পেশ করে বসলাম। ঠিক 15 দিন পর এক সুদৃশ্য খাম এসে হাজির। জলজল করছে ওই সংস্থার লোগো সমেত নাম, রঙিন বর্ণাক্ষরে। আলোকচিত্রী হিসেবে কি করণীয় শর্ত উল্লেখ করে প্রত্যুত্তর। ভারী সুন্দর কাগজ, হালকা এক সুগন্ধ, পরে চোখ কপালে ওঠা জোগাড়। প্রথম শর্ত হলো কয়েকটি আধুনিক মানের স্বয়ংক্রিয় ক্যামেরা, আনুষঙ্গিক যন্ত্রপাতি সমৃদ্ধ আর কয়েকজন সহযোগী, কারণ এক সংখ্যক ছবি তুলতে হবে নিজের ক্যামেরায়। ফিল্ম ভরার সময় সুযোগ কোনোটাই পাওয়া যাবে না, কাজটা করে দেবে সহযোগীরা। আমার কাজ হবে শুধু শাটার টিপে যাওয়া, অবিরত। আরও সব শর্ত ছিল, পড়ে দেখার প্রয়োজন মনে হয়নি, মাথা বৌ বৌ করে ঘুরতে শুরু করে দিয়েছিল। সেদিন বুঝেছিলাম কত শত স্বাদই তো থাকে মানুষের, সাধ্যে কুলায় আর কটা। আসন্ন শারদীয়া উৎসবে শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। শ্রী বীরেন্দ্রনাথ সাহু, গ্রাম পোস্ট, রনবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721135 থেকে চিঠি লিখেছেন। প্রিয়ংবদা বন্ধু পত্রালী, সুকণ্ঠ গায়ক পান্নালাল ভট্টাচার্যের আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলই ফুরায়ে যায় মা। এই আধ্যাত্মিক মন কেমন করা সঙ্গীতে স্বাদ যাই থাক তা মিটল না, আর তাকে মেটানোর জন্য আশা পূরণ সাধ্যতেও কুলল না। মহামতি রাবণের ইচ্ছা হয়েছিল স্বর্গের সিঁড়ি বাঁধার। যুবাবস্থায় তিনি স্বাদ পূরণে অনেকখানি এগিয়ে শেষে শ্রী রামচন্দ্রের সাথে যুদ্ধরত হয়ে সাধ্য হয়নি সিঁড়ি বাঁধার কাজ শেষ করার। সে অর্ধসমাপ্ত সিঁড়ির নিদর্শন এখনো শ্রীলঙ্কায় দেখা যায়। এবার আমার বাড়িতে প্রায় 86 বছর আগে আমার প্রয়াত বাবা প্রথমে মাটির বসত বাড়ির দোতলার বিরাট বারান্দায় অবৈতনিক পাঠশালা স্থাপন করেন। 20 কিলোমিটারের মধ্যে কোনো পাঠশালা না থাকায় তার সাধ হয়েছিল ওটি স্থাপন করে একমাত্র নারী শিক্ষা কেন্দ্রে পরিণত করা। তিনি প্রবল প্রতিকূলতা উপেক্ষা করে তার সাধ পূরণ করেছিলেন। সরকার অধিগ্রহণ না করায় বাবা কিছু ধানি জমি ও পাঠশালার সমস্ত খরচাপাতি বহন করতেন। বিশ্রামহীন প্রচণ্ড পরিশ্রমে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হলে ওই স্কুলের 4র্থ শ্রেণীর যখন আমি ছাত্র, তখনই একসময় বলেন, বাবু তোর দাদাকে বলিস একটি বড় জায়গা কিনে ওখানে আরো বড় ক্লাসের স্কুল তৈরি করতে। আমার আর এখন সাধ্য নেই। ওই দিনেই সব কিছু ফেলে রক্তবমি করতে করতে তিনি না ফেরার দেশে পাড়ি দেন। দাদা 2.56 একর জমি স্কুলের জন্য দান করলে সেখানে প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুল সগৌরবে চলছে। এও এক সাহায্য সাধ্যের উদাহরণ, তাই না বন্ধু পত্রালী? বন্ধু পত্রালীর পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা ও নমস্কারান্তে শ্রী বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, গ্রাম পোস্ট, রনবনিয়া, থানা কেশিয়ারি, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721135। শ্রীমতী পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। সুপ্রিয় আত্মার আত্মীয় পত্রালী, তোমার সঙ্গে আমার স্বাদ ও সাধ্য নিয়ে কিছু বলবো বলে কলম তুলে নিলাম। আমার অনেক দিনের স্বাদ দুর্গাপুজোর প্যান্ডেল থেকে শতাধিক দুস্থ ব্যক্তিকে নতুন পোশাক বিতরণ করি, কিন্তু বিধাতা আমার সে স্বাদ এখনো পর্যন্ত পূরণ করলেন না। জানি না ভবিষ্যতেও সেই সৌভাগ্য আমার হবে কিনা।
আমার সদিচ্ছাকে আমার স্বামীও সমর্থন করেন, উৎসাহিত করেন, যথাসাধ্য চেষ্টা করেন। কিন্তু সাংসারিক এবং পারিপার্শ্বিক চাপে তিনিও আমার মতো অসহায়। তবে আমরা আশাবাদী, জানি ইচ্ছার সাথে চেষ্টা থাকলে সফলতা একদিন আসবেই। তবু ভাগ্য বলেও তো একটা কথা আছে, দেখি ভাগ্যদেবী কতদিনের প্রসন্ন হন। সীমিত সাধ্যের মধ্যেও প্রতি বছর ঢাকিকে তার স্ত্রীর জন্য একটা নতুন শাড়ি, আর যে বাচ্চাটি ঢাকের তালে তালে কাঁসি বাজায় তাকেও একটা শার্ট বা গেঞ্জি দিই। কিন্তু এটুকুতেই মন ভরে না। এবারে দুর্গতি নাশিনী মা দুর্গার কাছে সর্বাত্মকরণে প্রার্থনা করব, তিনি যেন লটারিতে আমার একটা মোটা অঙ্কের টাকা পাইয়ে দেন। তাহলে অনেকের মুখে আমরা হাসি ফোটাতে পারবো। বন্ধু পত্রালি, তুমিও আমার হয়ে মায়ের কাছে একটু প্রার্থনা করো, তাহলে আমি খুশি হব। শরতের নীল আকাশে থোকা থোকা সাদা মেঘের ভেলার মতো খুশির আনন্দ সাগরে গা ভাসাতে পারবো। ভালো থেকো পত্রালি, সকলকে নিয়ে শারদীয়ার আনন্দ উপভোগ করো। আবার বলি, আমার জন্য একটু প্রার্থনা করো। শিশির ভেজা শিউলির সুবাস মাখা শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন শুভেচ্ছান্তে শ্রীমতী পার্বতী মিত্র, 48 নম্বর গোলাহাট রোড, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান, সূচক 713103 থেকে। লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101। প্রাণ প্রিয় পত্রালি, সাধ ও সাধ্যের মধ্যে নৈকট্য বন্ধনের অনুভূতি জাগ্রত করে। সাধ ও সাধ্য দুটি শব্দের স এবং ধ বর্ণ দুটির গভীর মিলনে জন্ম নিয়েছে। সুতরাং সাধ জাগলে সাধ্য সবুজ পতাকা নাড়ে, মধ্যখানে প্রবাহিত সময়ের উত্তাল নদী। এবারে সাধ ভর্তি নৌকো ছাড়ার ঘাট, ওপারের সাধ্যের ঘাট ছুঁয়ে পৌঁছতে হবে কৃতকার্যের সাগর মোহনায়। মাঝি, এবার তোমার লক্ষ্য স্থির রেখে মেধা আশ্রমের সমন্বয় ঘটিয়ে হাল পাল দাঁড়ের সাহায্যে সাধ্যের ঘাট ছুঁতে পারলে তবেই কৃতকার্যের মোহনায় একদিন না একদিন পৌঁছতে পারবেই পারবে। গোপ খেজুরেদের সাধ জাগে, কিন্তু সাধ্যে পৌঁছতে পারে না। অন্যদিকে সুধাচন্দ্রন, মাসুদুর রহমান, সায়নী দাসেরা ঘাম অশ্রু ঝরিয়ে সাধ্যের ঘাট ছুঁয়ে কৃতকার্যের মোহনায় পৌঁছতে পেরেছে। তাই তো সাধ জাগ্রত হলেই সাধ্য হাতছানি দিয়ে ডাকবে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা বলি, কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। আকাশে পাখির ওড়া দেখে মানুষের সাধ জেগেছিল আকাশে উঠতে, তাই তো সেই উড়ানকে সাধ্যে এনে উড়োজাহাজে উড়েছে। জলজ প্রাণীর ডুব সাঁতারকে সাধ করে সাবমেরিন আবিষ্কার করে জলের তলদেশে সাঁতার কাটার সাধ্যকে আয়ত্ত করেছে। সুতরাং সমস্ত কিছুর জন্যই চাই সাধ ও সাধ্যের যুগলবন্দি। শারদীয়া শুভেচ্ছান্তে নিবেদনে বিনীত। লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101। বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। প্রিয় বাদিনী পত্রালি, চতুর্দিকে হাহাকার আর কান্না দেখে সাধ হয়। ছিন্ন করি বেনিয়মের বেড়াজাল, ধুয়ে মুছে সাফ করি যত সব জঞ্জাল। সাধ হয় লণ্ডভণ্ড করে দেওয়া ঝড়কে জাপটে ধরে মানুষকে বাঁচাই। বানভাসীদের করুণ মুখের দিকে তাকিয়ে সাধ জাগে, অন্ন বস্ত্র দান করে তাদের মুখে হাসি ফুটিয়ে মাথা গুঁজার ঠাঁইটুকু নিশ্চিত করে উৎসবের অঙ্গনে নিয়ে আসি। সবার আনন্দে সার্থক হোক আনন্দময়ী মায়ের পুজো। সাধ হয় স্বচ্ছ গ্রাম শহর গড়ে তুলি। যখন বলি সঙ্গে কে কে যাবি আয়, তাতে নগণ্য সাড়া মিললেও ক্ষুদ্র শক্তিকে কাজে লাগাই, যাতে দূষণ প্রতিরোধ হয়। সাধ হয় বনভূমির সৌন্দর্য বজায় রাখি। মরুময় প্রান্তরে বৃক্ষরোপণ করি, যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। কিশোর বয়স থেকেই সাধ ছিল আদর্শ শিক্ষক হয়ে জাতির মেরুদণ্ডকে মজবুত করব। কিন্তু স্বার্থপর অর্থ পিশাচেরা আমার সে আশা পূরণে বাদ সেধেছে।
তাই ভাবি, কি চেয়েছি আর কি যে পেলাম। সাধ হয় মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে অন্যায় প্রতিবাদ করে মেরুদণ্ডকে সোজা রাখি। গুন্ডামি নষ্টামির বিরুদ্ধে লড়তে আজ এমনই প্রজন্ম চাই, যারা কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বন্ধু, আনন্দময়ীর আগমন বার্তা প্রকৃতিতে, আর অস্থিরতা মানুষের মনে। প্রতিটি পিতামাতার স্বাদ সন্তানের মুখে ভালো খাবার তুলে দিই, তাদের ভালো পোশাকে সাজাই, কিন্তু সাধ্যে কুলোয় না। যেটুকু জোটে তাতে সবাই সন্তুষ্ট থাকলে সংসারে সুখ শান্তি বজায় থাকে। যাদের আমরা প্রকৃত মানুষ বলি তারা সংগ্রামী, ত্যাগী। তাই মানুষের মনের মণিকোঠায় তাদের ঠাঁই চির সমুজ্জ্বল। দক্ষিণী মায়ের মনে শান্তি থাকে যদি সাধ্যের দানে সকলে আনন্দ পায়। মনে পড়ে সেই কালোজয়ী গান, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ডাকঘর কৈচর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। দূরে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দূরে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ শাস্ত্র শালিনী মধুকৈটব সংহারিণী। দশভুজা দশ শাস্ত্র শালিনী মধুকৈটব সংহারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা, ভবানী মা দুঃখ হারিণী। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। সত্যগুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী। সত্যগুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী। তমগুণে মহাদুর্গা তুমি, তমগুণে মহাদুর্গা তুমি, মোহমায়া গো সনাতনী। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পথটালির 266তম পর্ব। বিশ্বনাথ বন্ধু লিখছেন, আমার চিঠিটির অসাধারণ উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ রত্নাকে। শুভ হোক সকলের। হ্যাঁ, আমরা জানি জ্যোতির্ময়ী জগৎমাতার আগমনের ধ্বনি বেজে গিয়েছে। আসছে মহাপুজোর সন্ধিক্ষণ। সবাই আনন্দ করুন, পুজো উপভোগ করুন। মা মঙ্গলময়ের আশীর্বাদ বর্ষিত হোক সকলের মধ্যে। আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত্রি 9টায়। হ্যাঁ, অঞ্জলিদি কিন্তু সেতার বাজিয়ে দিয়েছেন অনুষ্ঠান শেষের। সবাই ভালো থাকুন বন্ধুরা, পুজো অনেক অনেক উপভোগ করুন। আজকের মতন শুভরাত্রি।